আছে তো মনে হয়, কখন আছে? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? উদ্ভাস একাডেমিক এবং অ্যাডমিশন কেয়ার কর্তৃক আয়োজিত অষ্টম শ্রেণীর একাডেমিক প্রোগ্রামের আজকের ক্লাসে আবারও তোমাদের সঙ্গে আছে আমি নূর মোহাম্মদ শাহেদ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো আজকে যে ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটা অধ্যায়, তোমাদের বইয়ে বিজ্ঞান বইয়ের সর্বশেষ অধ্যায়, অধ্যায় 14 পরিবেশ এবং বাস্তুতন্ত্র। এই অধ্যায়ের উপর আমাদের লেকচার থাকবে দুইটা, যার প্রথম লেকচারটা আজকে, আর পরের লেকচারটা ঈদের পরে কোনো একদিন, তোমাদের রুটিনে যে ডেট আছে সেদিন। এবং এরই মধ্য দিয়ে মানে নেক্সট যে লেকচারটা থাকবে সেটা আমি নিতে পারবো কিনা আসলে জানি না, এখনো আনসার্টেন, কারণ ঈদের পর আমার পরীক্ষা থাকবে। ঠিক আছে, তো এই জন্য বলা যেতে পারে যে মোটামুটি 95% শিওর থাকো যে তোমাদের সঙ্গে আজকেই এটাই আমার লাস্ট ক্লাস। ঠিক আছে, তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনেকেই বলতেছো ভালো নাই কেন, পড়াশোনার প্রেশার হয়তো যাচ্ছে বেশি। তো আজকে হচ্ছে তোমাদের সঙ্গে আমার যেই লং টার্মের যাত্রা বলা যেতে পারে সেটা মোটামুটি 95% শিওর থাকো যে আজকেই শেষ ক্লাস, আর যদি কোনোভাবে সুযোগ হয় ম্যানেজ করতে পারি তাহলে এই পরের ক্লাসটাও আমি নিব আর কি। ঠিক আছে, ওকে। এখন আসো তাহলে শুরু করি আমাদের যে নতুন অধ্যায়। সেটা শুরু করতে করতে আমরা একটু ইয়াটা দেখে ফেলি যে গত ক্লাসের হোমওয়ার্কটা কি ছিল। তো দেখো, একটা 6 ধরনের খাদ্য উপাদানের নামে একটা উদ্দীপক আছে, সেখানে গ নম্বরে কি বলেছে যে উদ্দীপকের চক্রের 5 নম্বর উপাদান কি? খনিজ লবণ। তো বলেছে খনিজ লবণ দেহের গঠন এবং অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, ব্যাখ্যা করো। তো এগুলো নিয়ে তোমরা পড়াশোনা অনেক করেছো, তো এটা দেখবা। ওকে, এরপর আসো চক্রে উল্লেখিত উপাদানগুলো ব্যবহার করে একটি সুষম খাদ্য তালিকা প্রণয়নের ক্ষেত্রে অনুসরণীয় বিষয়াবলী কেমন হওয়া উচিত সেটা হচ্ছে তুমি কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো। ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা, করে ফেলছি, ইজি ছিল, ভেরি গুড। ওকে, তাহলে তো কথাবার্তা এখানে আর বাড়িয়ে লাভ নেই, আমরা নতুন অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, যে তোমার বাস্তুতন্ত্র কি, বাস্তুতন্ত্রের উপাদান কি কি আছে, বাস্তুতন্ত্রের প্রকারভেদ, আজকে আমাদের আলোচনা এইটুকুই থাকবে। তো দেখো কি বলা আছে, বাস্তুতন্ত্রটা আসলে কি। দেখো, এই যে আমরা সবাই পরিবেশে বসবাস করছি, তো এখানে আমরা স্থলে থাকি, তাই না? আমরা তো কেউ পানির নিচে বসবাস করি না, ডাঙায় বসবাস করি, তার মানে আমরা স্থলচর প্রাণী। আবার পাখিরা দেখা যায় উঠতে পারে, উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, ওদের জীবন পদ্ধতি একরকম। এই যে আমরা স্থলে থাকি, আমাদের জীবন পদ্ধতি আবার আরেক রকম। আবার মাছেরা, ঠিক আছে, তারা কি পানিতে থাকে, ওদের জীবন পদ্ধতি কিন্তু এক এক রকম। আবার আমরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, আবার আমরা খাদ্যের জন্য অন্য সকল প্রাণীর উপরও নির্ভরশীল। তো এই যে যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতার মাধ্যমেই কি তৈরি হয়ে উঠেছে কি পরিবেশের সঙ্গে আমাদের একটা সম্পর্ক, না? তো আমরা খাদ্য গ্রহণ করি উদ্ভিদ থেকে, উদ্ভিদ আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে, আমাদের শ্বাস নেওয়ার জন্য যে অক্সিজেনের দরকার হয় সেটা আমরা পরিবেশ থেকে পাই, উদ্ভিদের মাধ্যমে পাচ্ছি সেটা। আবার উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি চালানোর জন্য দরকার হচ্ছে কিসের? কার্বন ডাই অক্সাইডের। সেটা তারা কোত্থেকে পাচ্ছে? এই যে প্রাণী যে নিঃশ্বাসের সাথে যে কার্বন ডাই অক্সাইডটা পরিবেশে ছাড়ছে সেখান থেকে সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে। তার মানে উদ্ভিদও প্রাণীর উপর ডিপেন্ডেন্ট, আবার প্রাণীও উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আবার আমরা বিভিন্ন রকমের প্রাণী, মাছ মাংস এগুলা হচ্ছে খাচ্ছি, তাহলে প্রাণী থেকেই পাচ্ছি, আমরা অন্য জীবের উপরও নির্ভরশীল। এছাড়াও আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত করে হচ্ছে কি? সূর্যের আলো, তাপমাত্রা, বৃষ্টিপাত, অর্থাৎ কোন একটা এলাকার সামগ্রিক আবহাওয়া এবং জলবায়ু কিন্তু আমাদের জীবনযাপনকে প্রভাবিত করছে। তো এই যে একটা নির্দিষ্ট এলাকায় জলে, স্থলে বা গাছে, আকাশে যে কোনো জায়গায় বসবাসকারী বিভিন্ন জীব, এদের মধ্যে বিদ্যমান সম্পর্ক এবং পারস্পরিক নির্ভরশীলতা, যে একটা সার্টেন সিনারিও বা দৃশ্য আমরা কথা বলছি, দৃশ্য নিয়ে কথা বলছি, সে ক্ষুদ্র অংশকে বা এককটাকেই বলা হচ্ছে কি? বাস্তুতন্ত্র। কি বলা হচ্ছে? বাস্তুতন্ত্র। ঠিক আছে, ওকে। তো দেখো, অপপাদ্য হবে না, কি অপপাদ্য? কোনো অপপাদ্য নাই তো, এতদিন পর M1 কি বলছো? M1 না তো, কি বলছো এটা? সব তো ঠিকঠাক, সায়েন্সের লেকচার করছি, তোমরা ম্যাথ কোথায় পাচ্ছ? টু ইজি। ওকে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এখন তাহলে দেখো বাস্তুতন্ত্রের একটা টিপিক্যাল সংজ্ঞা আছে, বইয়ের একটা সংজ্ঞা আছে। তো দেখো কি আছে এখানে, যে কোনো একটি জীবের পরিবেশের অজীব এবং জীব উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া এবং আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশে যে তন্ত্র গড়ে ওঠে তাই বাস্তুতন্ত্র। অর্থাৎ পরিবেশে পরিবেশে বিরাজমান জীবসমূহের মধ্যে যে সম্পর্ক এবং নির্ভরশীলতা, পারস্পরিক সম্পর্ক এবং একে অপরের সাথে ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে যে নির্ভরশীলতা, সেই তার মাধ্যমে যে একটা সিস্টেম বা তন্ত্র গড়ে ওঠে সেটাকেই বলা হয় কি? বাস্তুতন্ত্র। ঠিক আছে, তো
যেটা আমি তোমাদেরকে মাত্রই বললাম, এটা কি বলা হচ্ছে কি বাস্তুতন্ত্র। তো যেমন ধরো কিরকম হতে পারে, আমরা যদি একটা পুকুরের বিষয়টা চিন্তা করি, ধরো পুকুর না, ধরো আমরা সুন্দরবন নিয়ে চিন্তা করি, ঠিক আছে? ধরে নাও আমরা সুন্দরবন নিয়ে চিন্তা করছি। তো সুন্দরবন কি একটা বন না? সুন্দরবন যদি বন হয়, সেখানে কি আছে? উদ্ভিদ আছে, অবশ্যই গাছ আছে। তো উদ্ভিদ কি তৈরি করছে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করছে। কি তৈরি করছে? খাদ্য তৈরি করছে, তাই না? তো এই উদ্ভিদের তৈরিকৃত খাদ্য, ধরে নিলাম উদ্ভিদ হিসেবে আমরা ঘাস চিন্তা করলাম, ধরো উদ্ভিদ মানে ঘাস সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করলো। এরপর এই উদ্ভিদকে মানে ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করলো কে? হরিণ। কে গ্রহণ করলো? হরিণ। আবার তাহলে উদ্ভিদকে খেয়ে ফেললো কে? হরিণ। আবার হরিণকে খাদ্য হিসেবে গ্রহণ করলো কে? বাঘ। কে গ্রহণ করলো? বাঘ। তাহলে দেখো, এই যে বাঘ, এই বাঘ খাবারের জন্য কার উপর নির্ভরশীল? হরিণের উপর নির্ভরশীল। হরিণ খাবারের জন্য কার উপর নির্ভরশীল? সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। এখন এই উদ্ভিদ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, তার জন্য উদ্ভিদের কি দরকার হয়? দরকার হয় কার্বন ডাই অক্সাইড, দরকার হয় পানি, ঠিক আছে? আর দরকার হয় কি? সূর্যের আলো, তাই না? আর দরকার হয় সূর্যের আলো। আর যেটা ক্লোরোফিল লাগে সেটা তো উদ্ভিদের নিজের মধ্যেই আছে। তার মানে সূর্যের আলোটা পাচ্ছে সে পরিবেশ থেকে, পানিটাও মূলের সাহায্যে মাটি থেকে গ্রহণ করছে, মানে এটাও পরিবেশ থেকে পাচ্ছে। কার্বন ডাই অক্সাইডও পরিবেশ থেকেই পাচ্ছে, বাট পরিবেশে ছাড়ছে কারা? এই যে বাঘ, হরিণ, অর্থাৎ প্রাণীরা। আবার ওদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেনটা দরকার হচ্ছে, সেই অক্সিজেন আবার আসতেছে কোত্থেকে? উদ্ভিদের থেকে। তার মানে এরা কিন্তু একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তার মানে মানে এই একটা সিস্টেমে খাদ্য প্রস্তুত করছে উদ্ভিদ, তাদের থেকে খাবার গ্রহণ করছে হরিণ, হরিণকে খাদ্য হিসেবে গ্রহণ করছে বাঘ। এরপর বাঘটা যখন মারা যাচ্ছে, ধরো একটা বাঘের জীবন শেষ হয়ে গেল, বয়স্ক হয়ে গেল, সে মারা গেল। এরপর সে বাঘের শরীরটাকে মাটিতে একসময় মিশে যাবে না? পচে যাবে না? অর্থাৎ বাঘের শরীরটাকে বিয়োজিত করা হবে। তো বাঘের শরীরটাকে বিয়োজিত করবে, পচিয়ে ফেলবে যারা, তাদেরকে বলা হচ্ছে বিয়োজক বা পচনকারী। তো এদের মাধ্যমে এই বাঘের শরীরের যে রক্ত মাংস মানে জৈব উপাদান যেগুলো ছিল, সেগুলো আবার পরিবেশে ফিরে আসবে। তো এভাবেই হচ্ছে আচ্ছা, কি ব্যাপার, তোমরা এগুলা কি কমেন্ট করতেছো আসলে? ঠিক আছে, শোনো শোনো শোনো, আমার একটু ওয়েট করো, হ্যাঁ 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট, তোমরা একটু ওয়েট করো, হ্যাঁ 2 মিনিট পরে আমরা হচ্ছে স্টার্ট করছি। একটু ব্রেক, 2 মিনিটের ব্রেক। আচ্ছা, এই যে আই এম ব্যাক, চলে আসছি, ঠিক আছে? আচ্ছা এখন শুনো 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 শুনো, একটু ঝামেলা হয়ে গেছিল, এখন সব ঠিকঠাক, ঠিক আছে? ওকে, ফারহান আপনার চেক বানান আগে ঠিক করেন, তারপর আপনার হোমওয়ার্ক চেক করা হবে। আচ্ছা এখন শুনো, একটু কথা শুনো, হ্যাঁ?
আসলে আমি তোমাদের মানে কমেন্টগুলো ঠিকঠাক মতো দেখতে পাচ্ছিলাম না, ঠিক আছে, সার্ভার ইস্যুর জন্য। তো এখন সব ঠিকঠাক হয়ে গিয়েছে, এখন দেখতে পাচ্ছি। তোমরা আসলে এতক্ষণ কি কমেন্ট করেছো একটু ইরিলিভেন্ট আসতেছিল আমার এখানে। দেখো আমি যা পড়াচ্ছিলাম তোমরা আমার ক্লাসকে এতক্ষণ ঠিকঠাক মতো দেখেছো? আর এই পর্যন্ত যা যা বলেছি তাতে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে জানাতে পারো, ঠিক আছে? ওকে, স্ক্রিন ক্লিয়ার, সব ঠিকঠাক আছে, স্ক্রিন সাউন্ড সবই ক্লিয়ার আছে, তোমরা সবকিছু বুঝেছো, কোনো কোশ্চেন নাই। ওকে ঠিক আছে, জোস। তাহলে আসো আমরা সামনে যাই। এখন তোমাদের কোশ্চেন থাকলে আমাকে কইরো, ঠিক আছে? আমি আনসার করবো, কারণ আমি এতক্ষণ দেখতে পাইনি। ওকে আসো, যেখানে ছিলাম বাস্তুতন্ত্র। তাহলে কোন একটা পরিবেশের জীব অজীব, অজীব মানে জড়। তোমরা জিজ্ঞাসা করতেছিল অজীব মানে কি? অজীব মানে জীব নয় এমন, মানে জড় উপাদান, ঠিক আছে? জীব এবং জড় উপাদান সমূহের মধ্যে যে পারস্পরিক ক্রিয়া আদান প্রদান, এদের মাধ্যমে পরিবেশে যে একটা সিস্টেম বা তন্ত্র গড়ে উঠেছে সেটাই হচ্ছে বাস্তুতন্ত্র, ঠিক আছে? ওকে আচ্ছা, তোমাদের রিভিশন প্রোগ্রাম হবে কিনা, ঠিক আছে, তোমাদের রিভিশন প্রোগ্রাম হবে কিনা সেটা এখনো জানানো হবে, এখনো বলতে পারছি না, ঠিক আছে? সামনে রিভিশন প্রোগ্রাম হলে অবশ্যই তোমরা জানতে পারবে, ঠিক আছে? আমরা প্রত্যেক ইন্ডিভিজুয়ালি মেসেজ দিয়ে হলেও জানাবো, বাসায় কল করে হলেও জানাবো। সো নো টেনশন। ওকে, এখন আসো আমরা যাচ্ছি। তাহলে সুন্দরবনের কথা চিন্তা করছিলাম, সেখানে আছে উদ্ভিদ, এরা খাদ্য তৈরি করছে। খাদ্য তৈরির জন্য যে উপাদানগুলো দরকার তারা হচ্ছে পরিবেশ এবং প্রাণী থেকে সেই উপাদানগুলো পাচ্ছে। এরপর উদ্ভিদের প্রস্তুতকৃত খাদ্য গ্রহণ করছে কি? হরিণ। আবার হরিণকে খাদ্য হিসেবে গ্রহণ করছে বাঘ। এরপর বাঘ মারা গেলে বাঘের শরীরকে পচায় ফেলতেছে কে? বিয়োজিত করে ফেলতেছে কে? এই বিয়োজক। বিয়োজক কারা? হতে পারে বিভিন্ন ব্যাকটেরিয়া। বিয়োজক কারা? হতে পারে বিভিন্ন ব্যাকটেরিয়া, হতে পারে কি বিভিন্ন শৈবাল ছত্রাক, এগুলা, ঠিক আছে? ব্যাকটেরিয়া, শৈবাল ছত্রাক, এগুলা হচ্ছে বিয়োজক হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, হরিণ মানুষকে খায় না, ঠিক আছে? হরিণ এত ডেঞ্জারাস না। আসো, হরিণ খুবই নিরীহ একটা প্রাণী। হ্যাঁ, এখন তাহলে লক্ষ্য করো, এই যে আমরা একটা সিম্পল এক সুন্দরবন নিয়ে কথাবার্তা বললাম, তাহলে সুন্দরবন পুরো এলাকাটাকে কি একটা বাস্তুতন্ত্র হিসেবে কাজ করলো। এই যে টোটাল যে একটা গল্প আমি শুনাইলাম, এই টোটাল গল্প যে এলাকাটায় সংঘটিত হয়েছে সেই এলাকাটাকে বলা হচ্ছে কি? বাস্তুতন্ত্র। তাহলে এখন একটু লক্ষ্য করো, কি বলা আছে এখানে? উদ্ভিদ। উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করছে। তার মানে এখানে এখানে উদ্ভিদ হচ্ছে উৎপাদক। এখানে উদ্ভিদটা কি হিসেবে কাজ করছে? উৎপাদক হিসেবে কাজ করছে, কারণ সে খাদ্য উৎপাদন করছে। এবং এই হরিণ, এরা কি উদ্ভিদের হরিণ কি বাঘকে, সরি, হরিণ হচ্ছে উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করছে না, কাজেই হরিণ হচ্ছে কি একটা খাদক, যেহেতু সে খাদ্য গ্রহণ করছে। আবার বাঘ কি করছে? সে হরিণকে খেয়ে ফেলছে না, এই জন্য বাঘ হচ্ছে কি আরেকটা খাদক, ঠিক আছে? আবার বাঘের শরীরকে পচিয়ে ফেলছে কে? বা হরিণ মারা গেলে সেটাকে পচিয়ে ফেলছে কে? বিয়োজক। তো একটা বাস্তুতন্ত্রে প্রধানত কি কি জীবজ উপাদান বা কি কি জীব উপাদান আছে? আছে উৎপাদক, খাদক, বিয়োজক। খাদকের মধ্যে আবার শ্রেণী বিভাগ আছে, সেগুলো আমরা পরে বলছি। আবার বাস্তুতন্ত্রের জড়, এই যে জীব উপাদান সমূহের কথা বললাম, জীব উপাদান তাহলে আমরা বুঝে গেছি উৎপাদক, খাদক, বিয়োজক। দেখো অজীব বা জড় উপাদানের কথা বলেছে, এগুলা কারা? এই যে কার্বন ডাইঅক্সাইড, সূর্যের আলো, পানি, এদের কি জীবন আছে? না। তাহলে এটা হচ্ছে কি? অজীব উপাদান বা জড় উপাদান, ঠিক আছে? ওকে আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, ওকে দিগন্ত মন্ডল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, দোয়া করো। আচ্ছা আসো একটু সামনে যাই, আসো একটু সামনে যাই। বাস্তুতন্ত্রের উপাদান কি কি আছে আসো আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ, বাস্তুতন্ত্র। তো এই বাস্তুতন্ত্রের উপাদানগুলো আমরা একটু দেখব। বাস্তুতন্ত্রে কিছু অজীব উপাদান আছে, কিছু জীব উপাদান আছে। অজীব মানে কি বলতো? জড় উপাদান, অর্থাৎ যাদের জীবন নেই, প্রাণ নেই, তারা হচ্ছে কি? জড় উপাদান। তো এই জড় উপাদান আবার দুই রকম আছে। জড় উপাদান কয় রকম? দুই রকম আছে। কি কি? একটা হচ্ছে অজৈব বা ভৌত উপাদান, অর্থাৎ এদেরকে আমরা কোত্থেকে পাই? পরিবেশ থেকে পাই। কোত্থেকে পাই? পরিবেশ থেকে পাই, ঠিক আছে? এদেরকে আমরা কোত্থেকে পাচ্ছি? পরিবেশ থেকে পাচ্ছি, তাই এদেরকে আমরা কি বলছি? অজৈব বা ভৌত উপাদান। আর কিছু অজৈব বা ভৌত উপাদান আর কিছু অজীব উপাদান মানে জড় উপাদান পাচ্ছি জীব দেহ থেকে। এদেরকে কোত্থেকে পাই? জীব দেহ থেকে পাই, ঠিক আছে? এদেরকে কোত্থেকে পাই? জীব দেহ থেকে পাই। কোত্থেকে? জীব দেহ থেকে পাবো, তাই এদেরকে বলা হচ্ছে কি? অজীব উপাদান, সরি জৈব উপাদান। মানে মৃত জীব দেহ থেকে যে উপাদান বিয়োজকের মাধ্যমে বিয়োজিত হয়ে বা পচে গিয়ে যে উপাদান পরিবেশে ফিরে আসছে তাদেরকে আমরা বলছি জৈব উপাদান। এখন আসো জীব উপাদান, মানে যাদের জীবন আছে। জীবন্ত উপাদান কি কি আছে? এই যে বলেছিলাম জীবন্ত উপাদান, আমি বলেছিলাম তিন রকমের ছিল। একটা কি? উৎপাদক, খাদক এবং সবশেষে রয়েছে বিয়োজক। উৎপাদক যারা উৎপাদন করবে, যেমন সবুজ উদ্ভিদের কথা বলেছি। খাদক কি? যারা খাবে। আর বিয়োজক কি? যারা পচায় ফেলবে, বিয়োজিত করে ফেলবে। তো খাদকদেরকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং সবশেষে আছে তৃতীয় স্তরের খাদক, ঠিক আছে? ওকে, হ্যাঁ আমরা সবাই খাদক, ঠিক আছে? আমরাও খাদক।
আচ্ছা, ওকে ওকে। এখন তাহলে টাইগারকে কে খাবে? কেউ খাবে না, ঠিক আছে। আমার গ্রামের বাড়ি নাই, আমার হোম টাউন, দেশের বাড়ি বলতে পারো রাজবাড়িতে, ঠিক আছে। আসো সামনে যাই। এখন তোমাদের সামনে কি কি আছে দেখো, আমরা ইন্ডিভিজুয়াল জৈব উপাদানগুলো নিয়ে একটু কথাবার্তা বলি, ঠিক আছে। তো দেখো ফার্স্টেই আছে উৎপাদক। জৈব উপাদানের মধ্যে প্রথমেই কি আছে? উৎপাদকের কথা বলা আছে, ঠিক আছে। এই যে যে উৎপাদক, এই উৎপাদক আসলে কারা, কি করে না করে দেখো। আমি শুরুতেই বলেছিলাম সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ এরা কি করতে পারে? সালোক সংশ্লেষণ করতে পারে, তাই না? সবুজ উদ্ভিদ কি করতে পারে? সালোক সংশ্লেষণ। কি করতে পারে? সালোক সংশ্লেষণ করতে পারে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি করে উদ্ভিদ? খাদ্য তৈরি করে। কি করে? খাদ্য তৈরি করে। যেহেতু এরা খাদ্য তৈরি অর্থাৎ খাদ্য উৎপাদন করে, তাই এদেরকে বলা হচ্ছে কি? উৎপাদক, ঠিক আছে। তো দেখো কি বলেছে, যেসব সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে তাদেরকে উৎপাদক বলে। তাহলে এখান থেকে আমরা উৎপাদকের সংজ্ঞাটা পেয়ে গেলাম, ঠিক আছে। ওকে, এরপর আসো উৎপাদকের ওপর বাস্তুতন্ত্রের সকল প্রাণী প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল। কেন বলতো? কেন উৎপাদকের উপর নির্ভরশীল? কারণ এই যে উৎপাদকের ওপর বাস্তুতন্ত্রের সকল প্রাণী নির্ভরশীল। কারণ উৎপাদক যদি খাদ্য প্রস্তুত না করতো তাহলে কি হরিণ খাবার পাইতো? পাইতো না। হরিণ খাবার না পাইলে হরিণ মারা যেত, আর হরিণ মারা গেলে কি বাঘ খাবার পাইতো? পাইতো না, বাঘও মারা যেত। তার মানে আলটিমেটলি হরিণ সরাসরি উৎপাদক মানে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, আবার বাঘ সরাসরি না হলেও পরোক্ষভাবে, পরোক্ষভাবে কিন্তু উৎপাদকের উপর নির্ভরশীল। এর জন্য বলা হচ্ছে যে উৎপাদকের উপর বাস্তুতন্ত্রের সকল প্রাণী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল, ঠিক আছে। ওকে, না আমার বাড়ি মতলবে না, বললাম আমার বাড়ি রাজবাড়ি, ঠিক আছে। আসো সামনে যাই। এরপর আসে দেখো খাদক বা ভক্ষক, ইংরেজিতে বলা হয় কনজিউমার। কি বলা হয়? কনজিউমার, ঠিক আছে। তো কারা এই খাদক বা ভক্ষক? ঠিক আছে, আসো। আচ্ছা, মারিয়া জিজ্ঞাসা করছে সুন্দরবনের খেপা প্রাণীকে? তুমি বুঝছো, সুন্দরবনে আর কোনো খেপা প্রাণী নাই, বাঘ আছে আর তুমি আছো। অভি বলছে তোমার ওর নাম নেন প্লিজ প্লিজ প্লিজ, তোমার পুরো কমেন্টটাই পড়ে দিলাম, ঠিক আছে। আসো সামনে যাই। দেখো কি বলেছে, জীবজ উপাদানের মধ্যে দেখো খাদক। খাদক কি? যারা খায়। ভক্ষককে যে ভক্ষণ করে, ভক্ষণ করা মানে খাওয়া। তাহলে বাস্তুতন্ত্রের খাদক কারা? যারা অন্যদেরকে খাবে, ঠিক আছে। যারা অন্যদেরকে খেয়ে ফেলবে তারাই খাদক। তো বলেছিলাম খাদক ছিল 3 রকমের, তাই না? খাদক ছিল কয় রকমের? 3 রকমের। কি কি ছিল? একটা ছিল প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, আর হচ্ছে তৃতীয় স্তরের খাদক, তাই না? তো প্রথম স্তরের খাদক কারা? যারা উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করবে তারাই প্রথম স্তরের খাদক। যেমন ওই যে বাঘ, হরিণ আর সবুজ উদ্ভিদের ক্ষেত্রে যারা সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করেছিল, অর্থাৎ হরিণ যে সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করেছিল, এখানে হরিণটা ছিল কি তাহলে? প্রথম স্তরের খাদক। এবং বাঘ ওরা কি করেছে? হরিণকে খাদ্য হিসেবে গ্রহণ করেছে, তাহলে হরিণটা কি ছিল? দ্বিতীয় স্তরের খাদক। সরি, বাঘটা কি ছিল? দ্বিতীয় স্তরের খাদক, ঠিক আছে। ব্যাপারটা এইভাবে যাবে। তো আসো কি বলেছে দেখো, যে সকল প্রাণী উদ্ভিদ থেকে প্রাপ্ত জৈব পদার্থকে খাদ্য হিসেবে ব্যবহার করে অথবা অন্য কোনো প্রাণী খেয়ে জীবন ধারণ করে তাদেরকে বলা হয় কি? খাদক। তো এখন দেখো খাদকের প্রকারভেদ কি বলেছে, খাদকের কি প্রকারভেদ আলোচনা করেছে, আসো আমরা একটু দেখে ফেলি। দেখো প্রথমেই বলেছে প্রথম স্তরের খাদক যাদেরকে বলা হচ্ছে কি? তৃণভোজী। আবার দ্বিতীয় স্তরের খাদক ওদেরকে বলা হচ্ছে কি? মাংসাশী, ঠিক আছে। তৃতীয় স্তরের খাদক ওদেরকে বলা হচ্ছে কি? সর্বোচ্চ খাদক। তাহলে এই নামগুলো আমরা একটু মাথায় রাখবো। তো এখন আসো এদের এক্সপ্লেনেশনে যাই। কি বলেছে, বর্ণনায় কি বলেছে? যে সকল প্রাণীরা উদ্ভিদভোজী অর্থাৎ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করবে তারাই প্রথম স্তরের খাদক, ঠিক আছে। হ্যাঁ, ইজি। এরপর হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক কারা বা মাংসাশী কারা? যেসব প্রাণী প্রথম স্তরের খাদকদেরকে খেয়ে বেঁচে থাকবে তারাই দ্বিতীয় শ্রেণীর খাদক। এরপর তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ খাদক কারা? যারা হচ্ছে যেসব প্রাণী তৃতীয় স্তরের খাদকদেরকে খায়। যেসব প্রাণী, দাঁড়াও একটু মডিফিকেশন করি, হ্যাঁ দেখো, যেসব প্রাণী দ্বিতীয় স্তরের খাদকদেরকে খায় তাদেরকে আমরা কি বলি? যেসব প্রাণী দ্বিতীয় স্তরের খাদকদেরকে খায় তাদেরকে আমরা বলি তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক। কি বলি? তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক, ঠিক আছে।
আবার কোন কোন প্রাণী একাধিক স্তরের খাবারকে খেয়ে থাকে। একাধিক স্তর মানে কি, যেমন মানুষ, আমরা শাক খাই, মানে উৎপাদক শ্রেণীকে খাই। আমরা হচ্ছে তোমার কি বলবো, গরু ছাগলের মাংস খাই, মানে গরু খাসি এগুলোর মাংস খাই, তার মানে কি তৃণভোজী যারা প্রথম স্তরের খাদ্য ওদের কেউ খাই। এরপর আমরা দেখা যায় কি আরো এর চেয়ে উন্নত শ্রেণীর খাদ্যদেরকেও খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। তার মানে কি আমরা হচ্ছে সর্বভুক, আমরা সবকিছুই খাই। ঠিক আছে, এই ধরনের প্রাণীকে বলা হয় কি সর্বভুক। যারা একাধিক স্তরের খাদ্যদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হচ্ছে সর্বোচ্চ খাদক। ঠিক আছে নওরিন, ওকে। ভাইয়া যারা ভেগান মানে হচ্ছে অনলি ভেজিটেবলস খায়, ভেগান মানে যে অনলি ভেজিটেবলস খায়, আমি জানি। এরপর তুমি বলো বাকি কোশ্চেন কি, এটুকু পড়তে পড়তে চলে গেছে। তারা কোন স্তর? যারা অনলি ভেজিটেবল খায় তারা প্রথম স্তর, তৃণভোজী, অনলি ভেজিটেবলস খাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, ফার্স্ট স্তরের খাদক নাবিহা। আচ্ছা ভাইয়া আমরাও তো খাদক তাই না, কজ আমরাও তো খাই পশু বা প্রাণীদের, তো ইটস এ কাইন্ড অফ হেয়ার টু ব্যাড সাউন্ড লাইক মার্ডারার। না, আমরা মার্ডারার না, আমরা খাই, তার মানে এই না যে আমরা মেরে ফেলি। ঠিক আছে, খাওয়া আর মার্ডার করা তো আর এক জিনিস না। ঠিক আছে, ওকে। তাহলে আসেন এক্সাম্পল গুলা দেখি। প্রথম স্তরের খাদক কারা? দেখো বলা আছে গরু ছাগল, এরা হচ্ছে প্রথম স্তরের খাদক। এরপর দেখো দ্বিতীয় স্তরের খাদকের মধ্যে বলছে পাখি, ব্যাঙ, মানুষ। তৃতীয় স্তরের খাদকের মধ্যে হচ্ছে কচ্ছপ, বক, ব্যাঙ, মানুষ, এগুলা। তার মানে মানুষ একাধিক স্তরের মধ্যে পড়েছে, সো মানুষ হচ্ছে সর্বভুক, এটা মাথায় রাখবা। সর্বভুকের মধ্যে অবশ্যই কার নামটা উল্লেখ করতেই হবে, সেটা হচ্ছে মানুষ। ঠিক আছে, মানুষ হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক। আমরা সর্বভুক, আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমরা সব শ্রেণীর খাদক। ঠিক আছে, আসেন সামনে যাই। বিভিন্ন স্তরের খাদকদের একটু পরিচিত করার চেষ্টা করেছি। দেখো খুবই কিউট একটা র্যাবিট, মানে খরগোশ, দেখতে পাচ্ছ, খুবই কিউট। এটা হচ্ছে ঘাস খাচ্ছে না, দেখতেই পাচ্ছ ঘাস চাবাচ্ছে, ও প্রথম স্তরের খাদক। এই যে ঘাস ফড়িং দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে একটা ঘাস ফড়িং, দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, এই ঘাস ফড়িংও মানে লতাপাতা তৃণভোজী। ঠিক আছে, মানে লতাপাতা তৃণ এগুলা খায়, তো প্রথম স্তরের খাদক। এরপর দ্বিতীয় স্তর কারা? এটারে কি আমি তো চিনি না মনে হয়, এটা হচ্ছে ব্যাং। আচ্ছা ব্যাং, এটা ব্যাং এমন চ্যাপ্টা হয়ে আছে যে চেনা যাচ্ছে না, এটা হচ্ছে ব্যাং। ব্যাং দেখো ছোট পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করছে, মানে ঘাস ফড়িংকে খেয়ে ফেলতেছে, তো এই জন্য ব্যাংটা কি এখানে দ্বিতীয় স্তরের খাদক। তারপরে এটা দেখা যাচ্ছে মাছরাঙা, ছোট মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, তাহলে মাছরাঙা কি দ্বিতীয় শ্রেণীর খাদক, কারণ ছোট মাছ হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, ছোট ছোট মানে ভাসমান উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। ছোট ছোট ভাসমান, পানিতে ভাসমান অতি ক্ষুদ্র উদ্ভিদকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। তো ছোট মাছগুলা কি পানিতে ভাসমান অতি ক্ষুদ্র উদ্ভিদগুলাকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তার মানে ছোট মাছগুলা প্রথম স্তরের খাদক, আর প্রথম স্তরের খাদক ছোট মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করছে কে? মাছরাঙা। তার মানে মাছরাঙা কি দ্বিতীয় স্তরের খাদক। ওকে ভাইয়া, কিছু মানুষ তো অনলি ভেজিটেবল খায়, তারা কোন স্তরের? তারা হচ্ছে প্রথম স্তরের, স্বাভাবিক বিষয়। ঠিক আছে, একটা মানুষের ছবি দেওয়া উচিত ছিল, তুমি চাইলে ফোনে একটা সেলফি তুলে অ্যাটাচ করে দিতে পারো, আর নাইলে যে আমি মানুষ, এই যে দেখো, তুমি এখন একটা স্ক্রিনশট নিতে পারো, এই যে সব স্তরের খাদক, সাথে যে আমিও আছি আরেক স্তরের খাদক। ঠিক আছে, ডান, ওকে। আসো সামনে যাই। তৃতীয় স্তরের খাদক কারা? তৃতীয় স্তরের খাদক যেমন যে শকুন না চিল, এটা আমি আসলে কনফিউজড, এটা চিল মনে হয়, শকুন না, আমি চিনি না আসলে, এটা চিল না শকুন হবে কিছু একটা, এটা তৃতীয় স্তরের খাদক। এই যে তোমাদের মামা, বাঘ মামা, ঠিক আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, তো রয়্যাল বাঙালি টাইগার যেটা, সেটা হচ্ছে এই যে তোমার রয়্যাল বাঙালি বাঘ, রাজকীয় বাংলার বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, সেও তৃতীয় স্তরের খাদক। এরপরে যে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা হচ্ছে বিয়োজক। ঠিক আছে, মানুষ যদি মানুষ খায় তাহলে তারা কোন স্তরের? তাহলে তারা অমানুষ। মানুষকে খেতে পারে না, মানুষের মাংস খাওয়া হারাম, এটা তো জানোই, তাহলে এটা ইনভ্যালিড কথাবার্তা। ঠিক আছে, কোনটার স্পেলিং লিখবো? ঠিক আছে, ওকে, আসো, এটা ঈগল। আচ্ছা ঠিক আছে, ঈদের দাওয়াত দিব বাসার। আচ্ছা তোমার বাসা নোয়াখালী, ঠিক আছে, ওকে, দাওয়াত একসেপ্টেড, যদি পসিবল হয় আসবো। আচ্ছা ঈগল এইটা, ওকে ঠিক আছে। দুনিয়াতে এত খাদক কেন? দুনিয়াতে সবাই খাদক, ঠিক আছে, জীব মাত্রই খাদক। ওকে ওকে ওকে, এখন আসো, তোমাদের কমেন্টে ঝড় উঠেছে, এই ঝড় সামলানো আমার পক্ষে সম্ভব না, এত কমেন্ট পড়া ইম্পসিবল। আসো সামনে যাই। দেখো এই যে বিয়োজক বা পচনকারী, মানে যে পচায় ফেলবে, হ্যাঁ, এই যে আমরা বিয়োজকের ছবি একটু আগে দেখলাম, ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা হচ্ছে বিয়োজক। ঠিক আছে, তো কি বলেছে? পরিবেশের কিছু অণুজীব মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের ওপর রাসায়নিক বিক্রিয়া ঘটায়। ঠিক আছে, তো এভাবে মৃতদেহ ক্রমশ বিয়োজিত হয়ে জৈব এবং অজৈব দ্রব্যাদিতে রূপান্তরিত হয় এবং নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে। তো মৃতদেহ থেকে তৈরি অবশিষ্ট খাদ্য পরিবেশের মাটি এবং বায়ুতে জমা হয় এবং যা উদ্ভিদ পুনরায় গ্রহণ করে। এভাবেই মৃত জীবদেহ থেকে বিভিন্ন উপাদান পরিবেশে ফিরে আসে। তো বিভিন্ন ধরনের অণুজীব, যেমন কি ব্যাকটেরিয়া, যেমন কি ছত্রাক, এরা হচ্ছে বিয়োজক হিসেবে কাজ করে। ঠিক আছে,
ওকে আরিয়ান, তোমার বাড়ি রাজবাড়ি, কিন্তু স্পেলিং এর অবস্থা তো ভয়াবহ। ঠিক আছে, ওকে, রাজবাড়ি মানে আমি জমিদারের পুত্র, ব্যাপারটা এরকম না, ঠিক আছে, জাস্ট মানে ডিস্ট্রিক্টের নাম রাজবাড়ি, হ্যাঁ, এখানে কোনো জমিদারের সাথে আমার কোনো কানেক্টিভিটি নাই। ওকে, এখন আসো। ওকে 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 ওকে, আপনারা কি কমেন্ট করতেছেন আমি আর দেখতে পারতেছি না, আপনারা কমেন্ট করা থামান এবার। ওকে ওকে, আসেন সামনে যাই তাহলে। ওকে, যাদের ঈদের পরে পরীক্ষা তোমাদের সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল, তোমরাও আমার জন্য দোয়া করো, আমারও ঈদের পরে 17 তারিখ থেকে পরীক্ষা। এখন আসো বাস্তুতন্ত্রের প্রকারভেদ। বাস্তুতন্ত্রের প্রকারভেদ ক্লাসিফিকেশন নিয়ে আমরা একটু কথা বলবো, ঠিক আছে। আসো বাস্তুতন্ত্রের প্রকারভেদটা আমরা একটু দেখি। প্রাকৃতিক পরিবেশে মানে নর্মালি প্রকৃতিতে কয় ধরনের, দুই ধরনের বাস্তুতন্ত্র রয়েছে। একটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র আর একটা জলজ বাস্তুতন্ত্র। স্থলজ মানে বুঝতেই পারতেছো ডাঙায়, মানে স্থলে যে বাস্তুতন্ত্র, আর একটা হচ্ছে পানিতে মানে জলে যে বাস্তুতন্ত্র। তো স্থলজ বাস্তুতন্ত্র বিভিন্ন ধরনের হতে পারে, যেমন মরুভূমিতে হতে পারে মরুভূমির বাস্তুতন্ত্র, বনভূমিতে হইতে পারে বনভূমির বাস্তুতন্ত্র, ঠিক আছে, বিভিন্ন রকম হইতে পারে। জলজ বাস্তুতন্ত্র আবার 3 রকম। কি বললাম, জলজ বাস্তুতন্ত্র কয় রকম? 3 রকম। একটা হচ্ছে পুকুরের, একটা নদ নদীর, আর একটা সমুদ্রের, ঠিক আছে। ওকে ওকে ভাইয়া, হিউম্যান ভেজিটেরিয়ানরা কি তাহলে সেকেন্ড লেভেল? না, হিউম্যান ভেজিটেরিয়ানরা হচ্ছে ফার্স্ট লেভেল কনজিউমার, ঠিক আছে। ওকে ভাই, আপনি কি জীবিত প্রাণী খান নাকি আগে মার্ডার করেন? আরে ভাই, তুমি যে এই যে জবাই দিয়ে তারপর খাচ্ছ, এটা মার্ডার করা না, ঠিক আছে। আল্লাহ যেটারে হালাল করে দিছে ওইটারে খাওয়াকে হত্যা করা বলে না, ঠিক আছে। জবাই আর হত্যার মধ্যে পার্থক্য আছে। আসো সামনে যাই। দেখো কি বলেছে, পুকুরের, নদ নদীর, আর হচ্ছে সমুদ্রের। এটা হচ্ছে কিসের ক্লাসিফিকেশন? জলজ বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্র, ঠিক আছে, জলজ বাস্তুতন্ত্র। এইটা হচ্ছে আবার 3 ধরনের। ওকে, আসো তাহলে সামনে যাই। সামিরা, তোমার কমেন্টে রিপ্লাই দিলাম, কিন্তু তোমার কমেন্ট কি করছো তাই তো জানি না। আসো সামনে যাই। কিসের কথা বলেছে দেখো, বাস্তুতন্ত্রের প্রকারভেদ পড়ার আগে কিছু বিষয় সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে, কিছু টার্মস জানতে হবে, যেমন হচ্ছে শ্বাসমূল। এই শ্বাসমূল আমরা কোথায় পাবো? শ্বাসমূল পাবো হচ্ছে ম্যানগ্রোভ অঞ্চল। ম্যানগ্রোভ অঞ্চল বুঝো? ম্যানগ্রোভ অঞ্চল বুঝো? ম্যানগ্রোভ মানে হচ্ছে লবণাক্ত জলাভূমি। লবণাক্ত জলাভূমি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে কিসের কথা? সুন্দরবনের কথা, ঠিক আছে। এই সুন্দরবন এলাকা উপকূলীয় অঞ্চলে না, সমুদ্রের পাশে, তার মানে পানি লবণাক্ত, তার মানে মাটির কণার ফাঁকে যে পানি আছে সেটাও লবণাক্ত, তার মানে পুরা এলাকাটার ভূমিটাই হচ্ছে লবণাক্ত। এই লবণাক্ত মাটিতে যে গাছগুলা জন্মায়, সেই গাছের মূল রোমের যে ছিদ্রগুলা বন্ধ থাকে, কিসের কারণে? লবণের কারণে। তাহলে ওই মূল রোম গুলা হচ্ছে তোমার অক্সিজেন শোষণ করবে কিভাবে, বা মূলে বা গাছ অক্সিজেন পাবে কিভাবে? এই জন্য গাছের মূলটা উপরের দিকে উঠে থাকে, আর জোয়ার ভাটার কারণে তো একসময় ভেজা থাকে একসময় শুকনো থাকে, তো টিকে থাকার জন্য বিশেষায়িত কিছু মূল দেখা যায় যারা এই যে মাটির উপরে এইভাবে উঠে থাকে। এই মূলগুলাকে বলা হয় হচ্ছে শ্বাসমূল। কি বলা হয়? শ্বাসমূল বা নিউমাটোফোর। তো কি বলেছে দেখো, শ্বাসমূল হলো ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদের মূলের অগ্রভাগে অবস্থিত ছিদ্রপথ, যার সাহায্যে উদ্ভিদ শ্বসনের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। ওকে ওকে ভাইয়া, ফোন কি খাদক? এটাও তো চার্জ খায়, এটা তো জীব না, পাগলামি করিও না, শান্ত। ও কিছু খায় না। হ্যাঁ, তুমি বলো যে ফোন চার্জ খাচ্ছে, এটা তোমার বলার ভুল, ঠিক আছে। ফোন তো আসলে চার্জ খাচ্ছে না, সে খরচ করে চালাচ্ছে। সে আসলে ফোনটা যে চলতেছে, স্ক্রিনটা যে অন আছে, এর জন্য তো শক্তি দরকার। এক্ষেত্রে কি হচ্ছে, ফোনে সঞ্চিত বৈদ্যুতিক শক্তি আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে। যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর হচ্ছে, বৈদ্যুতিক শক্তি শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর হচ্ছে। এখানে শক্তি রূপান্তর ঘটে, কেউ কোনো চার্জ খায় না। ওকে, আচ্ছা, এখন আসো ফাইটোপ্লাঙ্কটন কি। একটা কথা মনে রাখবে, এর আগেও বলেছি, ফাইট ফাইট মানে হচ্ছে উদ্ভিদ। ফাইট মানে কি? উদ্ভিদ, ঠিক আছে। আর জু, জু মানে বোঝায় হচ্ছে প্রাণী। জু মানে কি বোঝায়? প্রাণীকে বোঝায়। তাহলে দেখো, আর প্লাঙ্কটন মানে অতি ছোট। তো অনেক ছোট ছোট পানিতে ভাসমান ছোট জীব, তাদেরকে বলা হয় প্লাঙ্কটন। পানিতে ভাসমান ক্ষুদ্র জীবদেরকে বলা হয় কি? প্লাঙ্কটন। আই রিপিট, পানিতে ভাসমান ক্ষুদ্র জীবদেরকে কি বলা হয়? প্লাঙ্কটন, ঠিক আছে। পানিতে ভাসমান
পানিতে ভাসমান ক্ষুদ্র জীব, এদেরকে বলা হয় কি? পানিতে ভাসমান ক্ষুদ্র জীব, এদেরকে বলা হয় কি? প্লাঙ্কটন। ঠিক আছে, এদেরকে বলা হয় কি? প্লাঙ্কটন। এই প্লাঙ্কটন হতে পারে দুই রকম। কয় রকম? দুই রকম। ঠিক আছে, একটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন আর একটা জুপ্লাঙ্কটন। যদি পানিতে ভাসমান ক্ষুদ্র জীবটা যদি প্রাণী হয়, ক্ষুদ্র জীবটা যদি প্রাণী হয়, তাহলে এদেরকে বলা হয় জুপ্লাঙ্কটন। কি বলা হয়? জুপ্লাঙ্কটন। পানিতে ভাসমান ক্ষুদ্র জীবটা যদি প্রাণী হয় তাহলে বলা হয় জুপ্লাঙ্কটন। আর পানিতে ভাসমান ক্ষুদ্র জীবটা যদি উদ্ভিদ হয়, কি হয়? যদি উদ্ভিদ হয় তাহলে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। কি বলা হয়? ফাইটোপ্লাঙ্কটন। মনে থাকবে, এইটাই দেখো সংজ্ঞায় বলেছে, পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন, আর পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে বলা হয় জুপ্লাঙ্কটন। খুবই সিম্পল, খুবই সিম্পল সিম্পল সিম্পল। ওকে ওকে ভাইয়া, কমেন্ট কার্ডটা যেন দেখতে গেলাম চলে গেল। ভাইয়া, মানুষ ব্যতীত আর কোন প্রাণী সর্বভুক? মানুষ ব্যতীত আর কোন প্রাণী সর্বভুক? সবার খাদ্যাভ্যাস তো আসলে জানি না, মানুষকেই বলা যায় আসলে সর্বভুক। এছাড়া হচ্ছে তোমার যে বানর, তারপর হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, এরাও মোটামুটি সর্বভুক। ঠিক আছে, ওকে। স্যার কাউ বাই করছেন? ভাই এরকম বাংলিশের দরকার নেই, কাউ বাই করা। ঠিক আছে, হয় গরু কিনছি অথবা হ্যাভ ইউ বট এ কাউ, এইভাবে বলো। কাউ বাই করা আবার কিরকম ভাই? না, কোনো কাউটাও বাই করি নাই, বুঝছো? আগে বাসায় যাইতে হবে, তারপরে হিসাব। তারপর উদ্ভাস থেকে একটা ফেয়ারওয়েল চাও? আচ্ছা ঠিক আছে, আমিও চাই, জোর দাবি জানালাম উদ্ভাসের কাছে। ওকে 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 ওকে, আর কমেন্ট করেন না, থামেন। ঠিক আছে, চুলের কি লাইফ আছে? না, চুলের কোনো লাইফ নাই, চুল ডেড, চুলের মধ্যে কোনো ইয়া নেই। ওকে, আসো সামনে যাই। তাহলে আসো, সুন্দরবনের বাস্তুতন্ত্র অলরেডি আমরা আলোচনা করে ফেলছি, তাই না? তো দেখো কি বলেছে সুন্দরবনের বাস্তুতন্ত্র, কি বলছে দেখো। সুন্দরবনের বাস্তুতন্ত্র কি থাকবে? উৎপাদক থাকবে, উৎপাদক থাকবে, কিছু খাদক থাকবে এবং বিয়োজকও থাকবে। বিয়োজক সব জায়গায় সেম, ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলা। তো উৎপাদক কি কি আছে? বিভিন্ন সবুজ উদ্ভিদ। উৎপাদক কারা এখানে? সবুজ উদ্ভিদরা। ঠিক আছে, সবুজ উদ্ভিদ। উৎপাদক কারা এখানে? সবুজ উদ্ভিদ। তো সবুজ উদ্ভিদ কারা আছে? এই যে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতা। ঠিক আছে, এগুলা হচ্ছে উৎপাদক। এরপর আসো হচ্ছে খাদক। খাদক বিভিন্ন স্তরের আছে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। তো প্রথম স্তরের খাদকের মধ্যে আছে দেখো, যারা সবুজ উদ্ভিদকে সরাসরি খাবে, যেমন পোকামাকড়, পাখি, মুরগি, হরিণ, এরা সরাসরি হচ্ছে সবুজ উদ্ভিদ, ঘাস, লতাপাতা এগুলা খাবে, তাই এদেরকে বলা হচ্ছে কি? প্রথম স্তরের খাদক। আর এই প্রথম স্তরের খাদকদেরকে খেয়ে ফেলবে কারা? এই যে বানর, কচ্ছপ, সারস। তার মানে এরা কি? দ্বিতীয় স্তরের খাদক। আবার এদেরকে খেয়ে ফেলবে কারা? বাঘ, শূকর। তো এদেরকে বলা হচ্ছে সর্বভুক। তো দেখো এখানে বাঘ, শূকর এদেরকে সর্বভুকের মধ্যে ফেলছে, তো এটাও জেনে রাখতে পারো। ঠিক আছে, ঈদের দাওয়াত রইল, লোকেশন উত্তরা। ওকে ইউসুফ, একসেপ্টেড দাওয়াত। ঠিক আছে, ওকে আসো সামনে যাই। র্যাট ফার্স্ট লেয়ার, ঠিক আছে, ফার্স্ট লেভেল কনজিউমার, প্রথম স্তরের খাদকের মধ্যে পড়বে। বিয়োজক বিযোজক দুইটাই সঠিক, বুঝছেন? বইয়ের মধ্যে আপনারা দুইটা লিখাই পাবেন, বইয়ের মধ্যে আপনারা বিয়োজক বিযোজক দুইটা কথাই পাবেন, দুইটাই সেম। দেখেন আপনারা একটু কনফিউজড হন, আমিও ছোটবেলায় কনফিউজড হইতাম, দুইটা আসলে একই। বিয়োজন আর বিযোজন একই, বিয়োজন আর বিযোজন একই। তার মানে আমরা বলতে পারি বিয়োজক ইজ ইকুয়াল টু বিযোজক। সেম সেম সেম, কোনো পার্থক্য নাই, নো ডিফারেন্স বিটুইন দেম। ওকে, আচ্ছা দিনাজপুরে দাওয়াত রইল। ওকে, লাভ ফ্রম শেরপুর। ওকে ঠিক আছে, আসেন সামনে যাই। দেখেন একটা পুকুরের বাস্তুতন্ত্র, ঠিক আছে, একটা পুকুরের বাস্তুতন্ত্র আমরা দেখব। তার আগে 30 সেকেন্ডের একটা ব্রেক।
ঠিক আছে বাবুরা বাবুরা, ওকে নাবিল, ইনভাইটেশন ফ্রম বগুড়া অ্যাকসেপ্টেড, সব জায়গায় একবারে যাব। ওকে আচ্ছা আসো। মুরগি সুন্দরবনে থাকে না? মুরগি সুন্দরবনে থাকবে কেন? বন মোরগ আছে, ঠিক আছে, বাট সুন্দরবনে আছে, হ্যাঁ সুন্দরবনে বন মোরগ আছে, মুরগি আছে, আছে আছে। তোমরা বাবু না, তোমরা বৃদ্ধ। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে বৃদ্ধ, আমি তাহলে বাবু। এখন আসো, ঠিক আছে, ধামরাই তাবাসসুম। ওকে দেখো, একটা পুকুরের বাস্তুতন্ত্র দেখানোর চেষ্টা করছে এখানে। তো এখানে আসো, আমরাও একটু দেখি কি কি দেখানোর চেষ্টা করছে। তো প্রত্যেকটা বাস্তুতন্ত্রে কি থাকবে? কিছু উৎপাদক থাকবে, তাই না? কিছু উৎপাদক থাকবে, সবসময় মনে রাখবা, যে কোনো বাস্তুতন্ত্রে থাকবে উৎপাদক, থাকবে হচ্ছে খাদক। উৎপাদক থাকবে কি? খাদক। আর বিয়োজক তো ফ্রি, বিয়োজক তো ফ্রি, এটা তো থাকবেই। ঠিক আছে, এদেরকে খোঁজা লাগবে না, এরা তোমাকে খুঁজে নিবে। তাহলে উৎপাদকটা সামনে একটু খুঁজে বের করি। এই যে সবুজ যে উদ্ভিদগুলো দেখতে পাচ্ছি, এই যে সবুজ যে উদ্ভিদগুলো দেখতে পাচ্ছি, এরাই হচ্ছে আসলে কি? উৎপাদক। এরাই আসলে কি এখানে? উৎপাদক। এরপর দেখো, এই যে ছোট ছোট ভাসমান প্রাণী, ঠিক আছে, এই যে ছোট ছোট মাছ, ভাসমান প্রাণী, পোকামাকড়, ঠিক আছে, এরা হচ্ছে, দেখো, এরা হচ্ছে এখানে কি? প্রথম স্তরের খাদক। এই যে বলছে ছোট ভাসমান প্রাণী, অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক ভাসমান প্রাণী বলা হচ্ছে কি? জুপ্লাঙ্কটন। ঠিক আছে, এরা হচ্ছে উৎপাদকদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে। আবার যে ফাইটোপ্লাঙ্কটন যারা, এরাও তো উৎপাদক। এই যে ফাইটোপ্লাঙ্কটন, ছোট ছোট যে সবুজ সবুজ ভাসমান উদ্ভিদ, শৈবাল, শ্যাওলা টেওলা, এরাও হচ্ছে কি? ফাইটোপ্লাঙ্কটন, উৎপাদক। ঠিক আছে, এরাও কিসের মধ্যে যাচ্ছে? উৎপাদকের মধ্যেই যাচ্ছে। ওকে, উৎপাদকদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে জুপ্লাঙ্কটন, প্রথম স্তরের খাদক। আর এরপরে জুপ্লাঙ্কটন মানে পোকামাকড় গুলাকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে কারা? এই যে ছোট মাছ, এই যে ছোট মাছটা দেখতে পাচ্ছ না, ছোট মাছ, তো এটা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, এই যে ছোট মাছ। এরপরে ছোট ছোট মাছগুলো, এই যে ছোট মাছগুলাকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে যে বিশাল বিশাল মাছ, বড় মাছগুলা, ঠিক আছে, এদেরকে বলা হচ্ছে তৃতীয় স্তরের খাদক, এই যে বড় মাছ। এরা সবাই মারা গেলে এদের দেহকে পচায় পরিবেশের সাথে মিশাই দিবে কারা? এই যে ছোট ছোট অণুজীবগুলো, এই যে বিয়োজক, ব্যাকটেরিয়া, ছত্রাকেরা। তো আর নিচে তো এই যে কাদা, তারপর সূর্যের আলো, অক্সিজেন টক্সিজেন এগুলো আছে, এরা হচ্ছে অজীব উপাদান। ঠিক আছে, এই তো, এই তো পুকুরের বাস্তুতন্ত্রও শেষ। ঠিক আছে, পুকুরের বাস্তুতন্ত্রও শেষ। আচ্ছা ওকে, ওকে আচ্ছা, একটু থামেন, একটু থামেন, হ্যাঁ একটু থামেন, থামেন 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 থামেন। হ্যাঁ, ডিএমসি তে পাস ফেল আছে, অবশ্যই আছে। আপনার ফেল বানানটা ঠিক করেন, ফেল বানানেও তো ফেল করেছেন, ফেল বানান FAIL, ঠিক আছে। আচ্ছা ওকে ভাই, আপনাদের একটু কমেন্ট পড়বো, সমস্যা নাই, কিন্তু যেভাবে গুলির বেগে কমেন্ট করতেছেন, আলোর বেগে কমেন্ট করতেছেন আপনারা, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে আপনারা কমেন্ট করতেছেন, আমি দেখতে পারতেছি না। ঠিক আছে, পিঁপড়া কোন শ্রেণীর? পিঁপড়া কোন শ্রেণীর? পিঁপড়া হচ্ছে তোমার প্রথম শ্রেণীর মধ্যেও পড়ে, দ্বিতীয় শ্রেণীর মধ্যেও পড়ে, আবার কখনো কখনো তৃতীয় শ্রেণীর মধ্যেও পড়ে। ঠিক আছে, ওদেরকে আমরা সর্বভুক বলতে পারি এক অর্থে, মানে বিপদে পড়লে সর্বভুক, বাট নর্মালি ওরা প্রথম বা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মধ্যেই থাকে। ভাই আমার নাম নেন প্লিজ, এতবার লিখছেন, পড়তে পড়তেই চলে গেছে। সানিয়া, সানিয়া, ঈদ মোবারক আপনাকে। ঠিক আছে ওকে, এখন আপনাদের দাওয়াতের পর্ব, ইনভাইটেশনের পর্বটা একটু থামান, ঠিক আছে, ইনভাইটেশনটা একটু থামান, কাজের কথায় আসি, একটু শুনেন, ঠিক আছে। উফ, তোমাদের কমেন্ট আর সার্ভার নিজেও নিতে পারতেছে না, থামো ভাই। ভাইয়া চিত্র দিতে হবে না ভাইয়া, এই অধ্যায়ে কোনো চিত্র আপনাদের লাগবে না, ঠিক আছে, এই অধ্যায়ে কোনো চিত্র লাগবে না। ওকে 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 ওকে, পিঁপড়া কোন ধরনের প্রাণী? প্রথম স্তর অথবা দ্বিতীয় স্তরের খাদক, যে কোনোটাই হতে পারে, ঠিক আছে। ওকে, অ্যামিবা বিয়োজক হতে পারে, হ্যাঁ অ্যামিবা বিয়োজক, অ্যামিবা বিয়োজকের মধ্যেই যাবে। ওকে ভাইয়া, আমার বার্থডে, যার বার্থডে তাকে শুভ জন্মদিন। আচ্ছা ওকে, ঠিক আছে। আসো তাহলে একটা আগে একটা MCQ দেখি, আমরা কুইজ পরে, আগে একটা MCQ দেখি। বাস্তুতন্ত্রের জৈব উপাদান কোনটি? সবাই একটু কমেন্টে আনসার দেওয়ার জন্য রেডি থাকো, ঠিক আছে। প্রজাপতি ইনসেক্টা শ্রেণী। এখন দেখো, বাস্তুতন্ত্রের জৈব উপাদান কোনটি? মাটির জীবন আছে? নাই, তাহলে এটা অজৈব উপাদান। পানির জীবন আছে? নাই, অজৈব উপাদান। বায়ু জীবন আছে? নাই, অজৈব উপাদান। জীবদেহ থেকে এই তিনটা জিনিস পাইছো? পাও নাই। বাট মৃত জীবদেহ কি জীব থেকেই পাইছো না? তাহলে কারেক্ট আনসার কি হবে? এইটা হবে। তাহলে বাস্তুতন্ত্রের জৈব উপাদান কি? মৃত জীবদেহ থেকে প্রাপ্ত উপাদান। তাহলে মৃত জীবদেহ নিজেই কি? জৈব উপাদান। আনসার কি হবে? ডি। চমৎকার, ওকে জোস। আসো তাহলে সামনে যাই, কুইজ মনোযোগ দিয়ে দেখি সবাই, সবাই আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো, ঠিক আছে। কি বলেছে? জু প্লাঙ্কটন কি? জু প্লাঙ্কটন কি? অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণী,
অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদ উৎপাদক না বিযোজক বা বিয়োজক একই কথা। তো কি বলেছে সৌভিক, অনেক কষ্ট করে ক্লাস করছো, ঠিক আছে। হ্যাঁ, স্প্যাম না করলে আমার কাছে কমেন্ট যায় না মুজাহিদ, তোমারে বলছে স্প্যাম করলেই আসে আর কমেন্ট আসে না। ওকে, সেগুন বাগিচা, ঠিক আছে, অ্যাকসেপ্টেড। তো আমরা পোলটা লঞ্চ করি, ঠিক আছে। পোলটা আমরা একটু, তোমরা কোশ্চেনটা ভালো করে দেখো। ওকে, তো এখানে হচ্ছে আমরা তাহলে হচ্ছে লঞ্চ করে দিচ্ছি পোলটা, ঠিক আছে। তোমরা আনসার করো, কমেন্ট থামায় আগে আনসার করো ভাই, কমেন্ট থামাও, কমেন্ট থামাও, আনসার করো। আনসার করো, আনসার করো, এই ভুল ভাল করতেছো আনসার, এদিকে কমেন্ট উড়াধুরা, ঠিক আছে। ম্যাক্সিমামই তো ভুল আনসার দিচ্ছ রে, একটু আস্তে, এই কারেক্ট আনসার দাও। আনসারটা চুপি চুপি বলে দিব না ফাজিল, আনসার করো। বলবোই তো, চুপি চুপি না, শাউট করেই বলবো, জোরে জোরে বলবো, বাট একটু পরে বলবো। আগে তোমরা আনসার করো। ওকে 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 ওকে, 10 সেকেন্ডস, আনসার করতে থাকো। ঠিক আছে বাবুরা, তাহলে দেখো তোমাদের একজন প্রশ্ন করছে যে পাখি মানে বার্ড, পাখি কোন স্তরের খাদক। দেখো, কোন একটা জীব কোন স্তরের খাদকের মধ্যে পড়বে বা কোন একটা প্রাণী কোন স্তরের খাদকের উপর মধ্যে পড়বে সেটা ডিপেন্ড করে ওখানে উৎপাদক কারা বা প্রথম স্তরের খাদক কে আছে বা ওকে কে খাচ্ছে বা ও কাকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। কোন একটা প্রাণী সে কাকে খাদ্য হিসেবে গ্রহণ করছে অথবা ওই প্রাণীকে কে খাদ্য হিসেবে গ্রহণ করছে তার উপর ডিপেন্ড করবে যে ওই প্রাণীটা কোন স্তরের খাদক। এটা ইউনিভার্সালি আসলে বলা যাবে না, কতগুলো উদাহরণ দেওয়া থাকলে তখন তুমি বের করতে পারবা, ঠিক আছে। সুন্দরবনে কুকুর আছে কিনা এটা তুমি একটু কষ্ট করে গিয়ে দেখে আইসো, বুঝছো, তাহলে একটু ভালো হয়। আমি আসলে সুন্দরবনে যাই নাই, হ্যাঁ, তুমি দেখে আসলে আমার জন্য সুবিধা হয়, তারপরে আমাকে একটু জানাও কুকুর আছে কিনা। তাহলে জু প্লাঙ্কটন হচ্ছে আণুবীক্ষণিক প্রাণী, ঠিক আছে। আমরা অলরেডি বলেছিলাম একটু আগেই জু প্লাঙ্কটন। দেখো আমরা বলেছিলাম প্লাঙ্কটন হচ্ছে পানিতে ভাসমান ক্ষুদ্র জীব। তো পানিতে ভাসমান ক্ষুদ্র জীবটা যদি প্রাণী হয় তাহলে বলবো জু প্লাঙ্কটন। তার মানে ক্ষুদ্র জীব মানে কি, খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না, অনুবীক্ষণ যন্ত্র লাগতেছে, তাই বলা হচ্ছে ইয়া মানে আণুবীক্ষণিক প্রাণী। তো আমরা যদি একটু দেখি লিডার বোর্ডটা, সবচেয়ে কম সময় সঠিক উত্তর দিয়েছে ইরফান, অভিনন্দন ইরফান তোমাকে। এরপর আছে লামিম, তৌহিদ, মুবিন, ইমরান, ইহসানুর রহমান, নাফিস, তাইফ, তারপর কি তৌহিদ এবং রাফি, ঠিক আছে। কংগ্রেচুলেশনস টু ইউ অল। এর বাইরেও যারা কারেক্ট আনসার দিয়েছো কিন্তু লিডার বোর্ডে নাম আসে নাই, তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসো আরেকটা কুইজ আছে তোমাদের জন্য, একটু ঝটপট আনসার করে ফেলো। ভাইয়া শ্বাসমূল বুঝি নাই, ঠিক আছে, শ্বাসমূলটা বুঝাই দিচ্ছে একটু পরে, আবার কুইজের আনসারটা করো আগে, ঠিক আছে। কি বলেছে, যারা মৃত জীবদের উপর ক্রিয়া করে তাদেরকে কি বলে, যারা মৃত জীবদের উপর ক্রিয়া করে তাদেরকে কি বলে। হ্যাপি বার্থডে দিগন্ত মন্ডল। এবার খুশি মনে সুস্থভাবে ঠান্ডা মাথায় কুইজের আনসারটা করো, ঠিক আছে। আচ্ছা, অদ্বিতীয়া পাল, রিপ্লাই তো প্রতিদিনই পাও তুমি, ঠিক আছে। আচ্ছা, আজকে আসলে 95% শিওর থাকো এইটাই আমার লাস্ট ক্লাস, ঠিক আছে। ঈদের পরে যদি রুটিন ম্যাচ করে বা আমার পরীক্ষার সাথে যদি কোনোভাবে মার্জ না করে যায়, ম্যানেজ করতে পারি, তাহলে ঈদের পরে একটা ক্লাস যেটা বাকি আছে এই অধ্যায়ের লাস্ট লেকচার সেটা তোমাদের আমি নিব। তা না হলে আজকেই এটাই তোমাদের সাথে মানে বিজ্ঞান বিষয়ের শেষ ক্লাস আর কি আমার, ঠিক আছে। ওকে 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 ওকে, আনসার করে ফেলো, ভুল করো না, ভুল করো না, ভুল করো না। কুইক কুইক কুইক, পালন শাক না কি বলতেছিলেন চলে গেছে।
ওকে, শ্বাসমূল বোঝাবো বলছি তো, কুইজের আনসার করো আগে, ঠিক আছে? কুইজের আনসার করো, তারপর শ্বাসমূল বোঝাচ্ছি। ওকে 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 ওকে, লাস্ট 5 সেকেন্ডস। 5, 4, 3, 2, 1, ক্লোজ। ওকে, তো আপনারা মোটামুটি 80% স্টুডেন্টই কারেক্ট আনসার দিতে পেরেছেন। তোমরা সঠিক উত্তরটা দেখে নিই যে যারা মৃত জীবদেহের উপর ক্রিয়া করে তাদেরকে আমরা বলবো বিয়োজক বা বীজযোগ। কি বলবো? বিয়োজক বা বীজযোগ। এরা মৃত জীবদেহ থেকে বিভিন্ন উপাদান পরিবেশে ফিরিয়ে আনবে, ঠিক আছে? ওকে ওকে, তাহলে আমরা একটু দেখি লিডার বোর্ডটা, একটু দেখি। সবচেয়ে কম সময়ে সঠিক উত্তর দিয়ে টপে আছে নাহিয়ান, অভিনন্দন নাহিয়ান তোমাকে। এরপর আছে কে? ইমরান, ত্বকি, লামিম, নাফিজ, অপূর্ব, মুনতাকা, মুবদি অর মাবদি, সরি প্রোনাউন্সিয়েশনটা কি অ্যাকচুয়ালি আমি জানি না, সাদাত, তাইফ। কংগ্রেচুলেশনস টু ইউ অল। এর বাইরেও যারা সঠিক উত্তর দিয়েছো কিন্তু লিডার বোর্ডে সময়ের ব্যবধানে নাম আসে নাই, তোমাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশনস এবং বেস্ট উইশেস। তো শ্বাসমূল, আপনাদের প্রশ্ন ছিল শ্বাসমূল নিয়ে, আসেন শ্বাসমূলে যাই। দেখেন শ্বাসমূলটা কি, আমি বলেছিলাম যে শ্বাসমূল হচ্ছে ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদের মূলের অগ্রভাগে যে ছিদ্রগুলা থাকে, এই ছিদ্রের সাহায্যে উদ্ভিদ কি করে? বাতাস থেকে সরাসরি অংশগ্রহণ করে। তো এই ছিদ্রগুলাকেই বলা হচ্ছে কি, মানে এই ছিদ্রযুক্ত মূলগুলাকেই বলা হচ্ছে শ্বাসমূল, ঠিক আছে? তাহলে শ্বাসমূল হচ্ছে অ্যাকচুয়ালি কি? ছিদ্রযুক্ত মূল, ছিদ্রযুক্ত মূল, ঠিক আছে? ছিদ্রযুক্ত মূলগুলাকে বলা হচ্ছে কি শ্বাসমূল। এগুলা মাটির নিচে না থেকে মাথাটা মাটির উপরে উঠে আসে, এই এর গায়ে ছোট ছোট ছিদ্র থাকবে, এই ছিদ্রযুক্ত এই মূলগুলাকেই বলা হচ্ছে কি? শ্বাসমূল। ছিদ্রযুক্ত এই মূলগুলাকে বলা হচ্ছে কি? শ্বাসমূল। এটা কাদের ক্ষেত্রে পাই? ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদের ক্ষেত্রে পাই। ম্যানগ্রোভ অঞ্চল বলতে আমরা বুঝি লবণাক্ত জলাভূমি, মানে সমুদ্র উপকূলের আশেপাশে যে জলাভূমি আছে যেখানে জোয়ার ভাটার কারণে প্রায় সময় পানির নিচে ডুবে থাকে মাটিটা, সেটাকে বলা হয় লবণাক্ত জলাভূমি, যেমন সুন্দরবন এলাকায়। তো এখানে এরকম উদ্ভিদগুলোতে শ্বাসমূল পাওয়া যায়, ঠিক আছে? ওকে, আচ্ছা মুবদি আমার নাম, তাহলে প্রথমবার তো সঠিকভাবেই বলতে পেরেছি। ওকে মুবদি, শুভকামনা রইল তোমার জন্য। তো এখন আসো আমরা তাহলে একটু হোমওয়ার্কটা দেখে ফেলি, আজকের হোমওয়ার্কটা কি আছে, ঠিক আছে? হ্যাঁ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। হ্যাঁ, দেখো কি বলেছে, ঈদের ছুটিতে দীপ্তি চাচার সাথে সুন্দরবনে বেড়াতে গেল, ঠিক আছে? ওকে, কেউ কি দীপ্তি আছো এখানে? কেউ কি দীপ্তি আছো? থাকলে রেসপন্স করো, ঠিক আছে? ওকে, তো দেখো বনে ঘুরতে গিয়ে তার চোখে পড়লো সুন্দরী, গরান, কেওড়া, গোলপাতা প্রভৃতি উদ্ভিদ, মানে উৎপাদক দেখতে পেল। সে বাঘ দেখতে না পেলেও এই যে বন মোরগ, বানর, হরিণ, এগুলো সে দেখতে পেয়েছে। তো দীপ্তির পর্যবেক্ষণকৃত উদ্ভিদ এবং প্রাণীগুলোকে বাস্তুতন্ত্রের উপাদানে শ্রেণীভুক্ত করো। উপাদানে শ্রেণীভুক্ত করা বলতে কি বুঝিয়েছে? বাস্তুতন্ত্রের উপাদানে শ্রেণীভুক্ত করা বলতে এখানে বুঝিয়েছে কোনটা উৎপাদক, কোনটা উৎপাদক, কোনটা হচ্ছে কোন স্তরের খাদক, কোনটা হচ্ছে বিয়োজক, এটা উল্লেখ করতে হবে, ঠিক আছে? খাদকের মধ্যে আবার বলতে হবে কোনটা হচ্ছে প্রথম স্তর, কোনটা দ্বিতীয় স্তর, কোনটা তৃতীয় স্তর, বা আদৌ এগুলা কিছু আছে কিনা এটা ব্যাখ্যা করে বলতে হবে, ঠিক আছে? ওকে, এখন ইউসুফ ভাইয়া, তোমার কি খুব শখ হয়েছে মেয়ে হওয়ার? কি লিখতেছো? আসো, উদ্দীপকের উদ্ভিদ এবং প্রাণীগুলো বাস্তুতন্ত্রে সম্পৃক্ত কিনা যাচাই করো। সম্পৃক্ত কিনা যাচাই করো মানে কি? বাস্তুতন্ত্রে সম্পৃক্ত কিনা জানতে চেয়েছে, অর্থাৎ এরা বাস্তুতন্ত্র তৈরি করে কিনা, বাস্তুতন্ত্র তৈরি করে কিনা, বাস্তুতন্ত্র তৈরি করে কিনা সেটা জানতে চেয়েছে। তৈরি করে কিনা সেটা কিভাবে বুঝবো? তৈরি করছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? এদের পারস্পরিক সম্পর্ক, নির্ভরশীলতা ব্যাখ্যা করতে হবে। কি ব্যাখ্যা করতে হবে? এদের পারস্পরিক সম্পর্ক এবং নির্ভরশীলতা। কি ব্যাখ্যা করবা? এদের নিজেদের মধ্যে কি সম্পর্ক, যেটাকে আমরা বলছি পারস্পরিক সম্পর্ক, ঠিক আছে? এদের পারস্পরিক সম্পর্ক ও নির্ভরশীলতাকে ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, ঠিক আছে? এদের পারস্পরিক সম্পর্ক এবং নির্ভরশীলতা, এটাকে তুমি ব্যাখ্যা করবে। এভাবে তুমি যদি এগিয়ে যাও তাহলে তোমার আনসারটা কারেক্ট হবে, ঠিক আছে? জান্নাত, তোমার কমেন্টে রিপ্লাই দেওয়া হয়ে গিয়েছে। আচ্ছা, তো সবশেষে ক্লাসটা এই পর্যন্তই। নোট তো থাকছে, কিভাবে আনসার করতে হবে দেখে নিয়ে আনসার করে একটু আপলোড করে দিও, আমি চেক করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তো ঠিক আছে, তোমাদের সঙ্গে মোটামুটি, আমি জানি না জার্নি আসলেই শেষ কিনা না থাকবে,
কারণ বলতে পারতেছি না, আমার এক্সামের রুটিনের উপর ডিপেন্ড করবে। আবারও বলতেছি, দেখা গেল আবার দেখা হয়ে গেল। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, উদ্ভাসন মেশের সঙ্গেই থাকো, এবং খুব অল্প দিনের একটা জার্নি ছিল। আশা করি খুব একটা কষ্ট তোমাদেরকে দেই নাই, বাট কেউ কষ্ট পেয়ে থাকলে তার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর তোমাদের দুষ্টামি আমি আসলে এনজয় করেছি, ভালোই লেগেছে। তো সব মিলিয়ে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঠিক আছে, আর আমার সঙ্গে তোমার দেখা হবে উদ্ভাসের কোনো না কোনো ব্রাঞ্চেই, ক্লাস নিতে নিতে, অথবা অনলাইনে অফলাইনে যে কোনো ভাবে দেখা হতে পারে। তো তোমরা তো মাত্র 8-এ 9-এ পড়বা, 10-এ পড়বা, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, মেডিকেল অ্যাডমিশন বা ভার্সিটি অ্যাডমিশন, এই ক্লাসগুলোতে যে কোনো সময় দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, উদ্ভাসন মাসের সঙ্গেই থাকো। ঈদ মোবারক সবাইকে। ঠিক আছে, সবাই প্রত্যেকের জায়গায় নিজ নিজ অবস্থান থেকে সাফল্যমণ্ডিত হও, নিজের স্বপ্ন পূরণ করো, বাবা মায়ের স্বপ্ন পূরণ করো, দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগো সবাই। এই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে আজকেই হচ্ছে লাস্ট ক্লাসে চলে আসছি, মানে হচ্ছে ঈদের আগে। তো ঈদের বন্ধ হচ্ছে আগামীকাল থেকেই তোমাদের থাকতেছে। তো আগামীকাল থেকে তোমাদের অনলাইনে কোনো ক্লাস এবং এক্সাম থাকছে না। তো সেটা হচ্ছে 3 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। তো 15 তারিখ হচ্ছে আমাদের বাংলা ইংলিশের ক্লাস দিয়ে হচ্ছে আবার শুরু হচ্ছে। যারা আমাদের বাংলা ইংলিশ প্রোগ্রামে ভর্তি আছো, তো তোমরা হচ্ছে 15 তারিখ ওই ক্লাসটা করবা। আর যারা হচ্ছে বাংলা ইংলিশে নাই, মানে ম্যাথ সায়েন্সের কোর্সে আছো, তোমরা হচ্ছে 16 তারিখ থেকে ক্লাসটা করবে। হ্যাঁ, তোমরা যদি রুটিনটা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নাও, অথবা তোমার পোর্টাল থেকে দেখে নাও, তুমি ওইখানে দেখবা যে হচ্ছে ঈদের পরে মানে ম্যাথ সায়েন্সের ক্লাস হচ্ছে 16 তারিখ থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, 16 তারিখ সোমবার থেকে। আর হচ্ছে যারা বাংলা ইংলিশ কোর্সে আছো তাদের হচ্ছে 15 তারিখ থেকে শুরু হচ্ছে। তো তোমরা হচ্ছে রুটিনটা দেখে হচ্ছে ডাউনলোড করে রেখো, যাতে হচ্ছে ঈদের পরে ক্লাসগুলো করতে পারো। আর এর মধ্যে যে ঈদের যে বন্ধুরা আছে, তোমরা তো অবশ্যই এনজয় করবা। যারা হচ্ছে যেখানেই আছো ঈদের এনজয় করবা। পাশাপাশি তোমরা চাইলে যে কারো যদি কোনো লেকচার মানে গ্যাপ হয়ে থাকে, মানে সময় সুযোগ করে প্রতিদিন অল্প অল্প করে তোমরা হচ্ছে লেকচারগুলো দেখে নিতে পারো। যে এই লেকচারগুলো তোমার বাদ পড়ে গেছে, তুমি কোনো ক্লাস যদি মিসিং থাকে, মানে মিস করে গেছো, যে এরকম কোনো ক্লাস যদি থেকে থাকে, তোমরা হচ্ছে ওই ক্লাসগুলো দেখে নিতে পারো আবার। আর ওই সময়টুকুতেও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, তোমরা হচ্ছে কোশ্চেন করতে পারো কিউএনডে তে। কোনো সমস্যা নাই, তোমাদের অ্যান্সার দেওয়া হবে। তো আমরা হচ্ছে আজকে এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, একজন লিখেছে হাজারো মিসিং ক্লাস। তাহলে হচ্ছে তোমার এই ঈদের বন্ধটা হচ্ছে খুব তুমি কাজে লাগাই ফেলতে পারো। তুমি হচ্ছে ওই ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে। ওকে ওকে, সবাইকে হচ্ছে অ্যাডভান্স ঈদ মোবারক।